हाई स्टूडेंट्स। तो आज के चलो लोकोमोशन एंड मुभमेंटर पार्ट 5টা আমরা করে নিই। 4টে পার্ট আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। যারা রেগুলার স্টুডেন্ট তারা দেখেছো এবং যারা দেখোনি তাদের রিকোয়েস্ট করব আগের ভিডিওগুলো দেখে এটা দেখো। তো লেটস ক্ল্যারিফাই এনসিইআরটি বুক বাই মাইসেলফ রাজশ্রী ব্যানার্জি, এমবিবিএস স্টুডেন্ট অফ বিএসএমসি মিন্স বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ। তো আমি এগুলো সব পড়ে দিয়েছি। আজকে আমাদের শুরু হবে এখান থেকে হচ্ছে মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশন। তো এখানে খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, তাই আমি চলো পিডিএফ থেকে তোমাদের দেখাই। দেখো আজকে এখান থেকে হবে মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশন। এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট এবং এটা জানতেও বেশ মজা লাগবে। তো চলো দেখি কি লেখা আছে। মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশন ইজ বেস্ট এক্সপ্লেইনড বাই দ্য স্লাইডিং ফিলামেন্ট থিওরি which states that contraction of muscle fiber take place by the sliding of thin filament over the thick filament. থিন আর থিক আমি বলেছিলাম আগের ভিডিওতেই যে থিন হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট আর থিক হচ্ছে মায়োসিন ফিলামেন্ট। তাহলে এখানে বলতে চাইছে যে মাসেল কন্ট্রাকশনের যে মেকানিজমটা সেটা হচ্ছে স্লাইডিং ফিলামেন্ট থিওরি। এটা হাইলাইট করে রাখবে, কোশ্চেন আসে কোন থিওরিতে মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশনটা বেস্ট এক্সপ্লেন করা যায়, সেটা হচ্ছে স্লাইডিং ফিলামেন্ট থিওরি। স্লাইডিং ফিলামেন্ট থিওরি হুইচ স্টেট, যেটা হচ্ছে স্টেট করে দ্য কন্ট্রাকশন অফ মাসেল ফাইবার, অর্থাৎ মাসেল ফাইবারসের কন্ট্রাকশনটা কী করে হয় সেটা হচ্ছে থিক ফিলামেন্টের ওপর দিয়ে থিন ফিলামেন্টের স্লাইডিংয়ে হয়। অর্থাৎ থিক ফিলামেন্ট এরকম আছে, যেমন আমরা আগে একটা ছবি দেখেছি, এই যে এটা হচ্ছে থিক ফিলামেন্ট, এটা থিক ফিলামেন্ট, এটা থিন ফিলামেন্ট। অর্থাৎ থিক ফিলামেন্টের ওপর থিন ফিলামেন্টটা দুদিক থেকে কাছে চলে আসবে, তাহলেই মাসেলটা কন্ট্রাক্ট হয়ে যাবে, সার্কোমিয়ারটা ছোট হয়ে যাবে। অর্থাৎ থিক ফিলামেন্টের ওপর থিন ফিলামেন্টের যে স্লাইডিং হয় সেইটা দিয়ে আমরা বেস্টভাবে এক্সপ্লেন করতে পারি মাসেল কন্ট্রাকশনটাকে। ঠিক আছে, পরের পাতায় muscle contraction is initiated by a signal sent by the central nervous system or CNS via a motor neuron. আমরা জানি মাসেল কন্ট্রাকশন কখন হয়, যখন সিএনএস থেকে একটা নার্ভ ইম্পালস আসবে, অর্থাৎ একটা মোটর ইম্পালস আসবে, একটা সেন্সারি ইম্পালস যাবে, সেটা গিয়ে প্রসেস হবে সিএনএসে এবং সিএনএস থেকে একটা মোটর নিউরনের মাধ্যমে একটা মোটর ইম্পালস এসে যখন মাসেলটাকে বলবে যে তুমি কন্ট্রাক্ট হও, তখনই কিন্তু মাসেলটা কন্ট্রাক্ট করে। তাহলে সেটাই বলছে মাসেল কন্ট্রাক্টেড কীভাবে ইনিশিয়েট হয়, একটা সিগন্যাল যখন সেন্ট্রাল সিএনএস থেকে যখন একটা মোটর সিগন্যাল যখন মোটর নিউরনের ভায়া আসে মাসেলসে, তখনই কিন্তু মাসেল কন্ট্রাকশনটা হয়। এটাও কিন্তু কোশ্চেন আসে, মাসেল কন্ট্রাকশন ইজ ইনিশিয়েটেড বাই এ বলে কিন্তু অপশান দেয়, সেটা হবে সিগন্যাল, যে সিগন্যালটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দিয়ে মোটর নিউরনের থ্রু হচ্ছে আসছে। ঠিক আছে, এবার বলছি এ মোটর নিউরন অ্যালং উইথ দ্য মাসেল ফাইবার কানেক্টেড টু ইট কনস্টিটিউট এ মোটর নিউরন। অর্থাৎ এ মোটর নিউরন অ্যালং উইথ দ্য মাসেল ফাইবার কানেক্টেড টু ইট কনস্টিটিউট এ মোটর ইউনিট। অর্থাৎ মোটর নিউরনের সাথে যে মাসেল ফাইবার, অর্থাৎ মোটর নিউরনটা এসে মাসেল ফাইবারে এসে লাগছে, তো মোটর ইউনিট তোমার মোটর নিউরনটার সাথে মাসেল ফাইবারটাকে একসাথে বলা হচ্ছে মোটর ইউনিট। তো দেখো আমরা ছবি দেখে নিই, তাহলে বুঝতে পারবো। দেখো দ্য মোটর ইউনিট কি বলছে, মোটর নিউরন আর ব্রাঞ্চ অফ মোটর নিউরন আমি দেখাচ্ছি। দেখো মোটর নিউরন, এটা ব্রাঞ্চ অফ মোটর নিউরন, অর্থাৎ এটা হচ্ছে মোটর নিউরন এসে এটা হচ্ছে ব্রাঞ্চ তৈরি করেছে এবং এটা হচ্ছে মাসেল ফাইবার। তাহলে এই মোটর নিউরনটা আর এই মাসেল ফাইবারটা এই দুটো একসাথে কিন্তু মোটর ইউনিট তৈরি করলো। ঠিক আছে, এখানেও দেখো মোটর ইউনিট দেখানো হয়েছে, এটা একটা মোটর নিউরন গেছে, এটা হচ্ছে অ্যাক্সন, এটা জানি সাইটন বা সেল বডি, এটা অ্যাক্সনটা এসে মাসেল ফাইবারের ওপর ওটা সিগন্যালটা দেবে এবং সেই মাসেল ফাইবার আর এই মোটর নিউরনটাকে একসাথে আমরা বলছি মোটর ইউনিট। ঠিক আছে, এটা মনে থাকবে যে মোটর ইউনিট কাকে বলে, মোটর নিউরন আর মাসেল ফাইবার এই দুটোকে একসাথে কিন্তু মোটর ইউনিট বলে। ঠিক আছে, এবার দেখো পরেরটা দেখি, তাহলে এই লাইনটা হলো। তারপর বলছে দ্য জাংশন বিটুইন এ মোটর নিউরন অ্যান্ড দ্য সার্কোলেমা অফ দ্য মাসেল ফাইবার ইজ কল্ড দ্য নিউরোমাস্কুলার জাংশন।
দেখো আমার সেটআপ একটু গন্ডগোল হয়ে গেছিলো, ঠিক আছে আমরা যাই পরেরটা। বলছে দ্য জাংশন বিটুইন এ মোটর নিউরন অ্যান্ড দ্য সার্কোলেমা অফ দ্য মাসল ফাইবার ইজ কল্ড দ্য নিউরোমাস্কুলার জাংশন অর মোটর এন্ড প্লেট। তাহলে মোটর ইউনিট আমরা জানলাম, এবার মোটর এন্ড প্লেট কাকে বলছে বা নিউরোমাস্কুলার জাংশন কাকে বলছে। নিউরোমাস্কুলার অর্থাৎ মোটর নিউরন আর মাসলসের মধ্যে যে জাংশনটা হবে তাকেই বলা হবে নিউরোমাস্কুলার জাংশন, আর সেই নিউরোমাস্কুলার জাংশনটা কি বলা হবে, মোটর এন্ড প্লেট। ঠিক আছে, তাহলে যে মাসেল ফাইবার এবং তোমার মোটর নিউরন এই দুটোকে একসাথে বলা হচ্ছে মোটর ইউনিট, আর ওই দুটোর মাঝে যে জাংশনটা তৈরি করছে তাকে বলা হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন অর মোটর এন্ড প্লেট। তাহলে এবার পরের লাইনটা, A neural signal reaching the junction release a neurotransmitter which generates an action potential in the sarcolemma. সার্কোলেমা আমরা জানি মাসেল ফাইবারের যে মেমব্রেনটা তাকে হচ্ছে সার্কোলেমা বলা হচ্ছে। তাহলে যদি আমি এই ছবিটায় দেখি, দেখো এটাতে বলছে কি নিউরাল সিগন্যালটা যখন ওই জাংশনে যাচ্ছে তখন হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে যেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন, এবং সেইটা জেনারেটস হয়ে সেটা কিন্তু সার্কোলেমা একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করছে। দেখো এই ছবিটায় এই যে বলছি এখান দিয়ে মনে করো সিগন্যালটা এলো, এসে এই যে সাইন্যাপটিক নব, তোমরা নিউরাল সিস্টেমটায় আমিও পড়াবো পরে, তোমরাও যদি পড়ে থাকো এগুলোকে বলা হয় সাইন্যাপটিক নব, এবং এখানে হচ্ছে ভেসিকেলস থাকে এবং তার মধ্যে নিউরো ট্রান্সমিটার থাকে, অর্থাৎ নিউরাল সিগন্যালটাকে নিউরন থেকে যেটা মাসল ফাইবারে ট্রান্সমিট করে বা অন্য আর একটা নিউরনে ট্রান্সমিট করে। ঠিক আছে, তো সেই নিউরো ট্রান্সমিটারগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিটাইল কোলিন হয়। তো যখন এই সিগন্যালটা এখান দিয়ে এসে এই সাইটন দিয়ে এসে অ্যাক্সন দিয়ে এলো, এসে অ্যাক্সন টার্মিনালে এলো, অ্যাক্সন টার্মিনালে এসে সাইন্যাপটিক নবে এলো, এবং সাইন্যাপটিক নবে যখন এলো তখন কিন্তু এখানে ক্যালসিয়াম হচ্ছে প্রচুর পরিমাণে এন্ট্রি করে, এবং সেই ক্যালসিয়ামের এন্ট্রির ফলে কি হয়, সাইন্যাপটিক নব যেগুলো আছে ওগুলো হচ্ছে রিলিজ করে দেয় নিউরো ট্রান্সমিটারটাকে এই মাঝের জায়গাটাকে বলা হয় নিউরোমাস্কুলার জাংশন। তো সেখানে যখন অ্যাসিটাইল কোলিনটা রিলিজ করে দিল, আবার এই মাসেল ফাইবারের ওপরেও রিসেপ্টার থাকে, তো সেই রিসেপ্টারগুলো এই অ্যাসিটাইল কোলিনটাকে মানে নেয় এবং নিয়ে ওর মেমব্রেনে কিছু পোটেনশিয়ালে মানে সোডিয়াম হচ্ছে ভিতরে এন্ট্রি করে প্রচুর পরিমাণে করে, ওটার অ্যাকশন পোটেনশিয়াল মানে তোমার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা অ্যাকশন পোটেনশিয়ালে চলে যায়। ঠিক আছে, তাহলে ওখানে তখন আর একটা সিগন্যাল তৈরি হয় যেটা মাসেল ফাইবারের কন্ট্রাকশনে কাজে লাগে। তো সেটাই বলেছে কি যে এখান দিয়ে সিগন্যালটা আসে এবং এখান দিয়ে নিউরো ট্রান্সমিটারটা রিলিজ হয় এবং সেটা আবার মাসেল ফাইবারে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে, সেটাই কিন্তু এই লাইনটাই বলছে। দেখো আরেকবার পড়ছি আমি, এ নিউরাল সিগন্যাল রিচিং দিস জাংশন, অর্থাৎ একটা নিউরাল সিগন্যাল ওই জাংশনে রিচ করার পর পৌঁছানোর পর রিলিজ এ নিউরো ট্রান্সমিটার, অর্থাৎ একটা নিউরো ট্রান্সমিটার রিলিজ করে যেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন, যেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন which generates an action potential in the sarcolemma, যেটা হচ্ছে সার্কোলেমা অর্থাৎ সেই মেমব্রেন অফ দ্য মাসল ফাইবারে একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে। আশা করি এই অবধি সবার ক্লিয়ার হলো। তারপরের লাইনটা চলো, this spreads through the muscle fiber and causes the release of calcium ion into the sarcoplasm. আমরা কি জানি, আমরা থার্ড ভিডিওটায় মনে পড়েছিলাম যে স্কেলেটাল মাসল ফাইবারের ভিতরের পুরো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, সেখানে আমরা জানি সার্কোলেমা কাকে বলে, সার্কোপ্লাজম কাকে বলে, এবং সার্কোপ্লাজমিক রেটিকিউলামের ইম্পর্টেন্স কি সেখানে পড়েছিলাম। সার্কোপ্লাজমিক রেটিকিউলামে হচ্ছে ক্যালসিয়াম রিজার্ভার হিসেবে কাজ করে, এবং সেই ক্যালসিয়াম আয়নটা কিন্তু সার্কোপ্লাজমে বেরিয়ে আসে। যখন একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলো তখন কি হলো, দিস স্প্রেডস থ্রু দ্য মাসেল ফাইবার, এটা হচ্ছে ওই অ্যাকশন পোটেনশিয়ালটা মাসেল ফাইবারের থ্রু স্প্রেড করলো অ্যান্ড কজেস দ্য রিলিজ অফ ক্যালসিয়াম আয়ন ইনটু দ্য সার্কোপ্লাজম, এবং সার্কোপ্লাজমিক রেটিকিউলাম থেকে সার্কোপ্লাজমে ক্যালসিয়াম আয়ন রিলিজ করলো। এবার তাহলে প্রথম থেকে কি হলো বলো, সিএনএস থেকে মোটর নিউরনের থ্রু একটা সিগন্যাল এলো, এসে হচ্ছে মোটর যে নিউরনের যে সাইন্যাপটিক বাল্বগুলো আছে মানে অ্যাক্সন টার্মিনাল সেখানে এলো, তারপর নিউরো ট্রান্সমিটার রিলিজ করলো কোথায়, নিউরোমাস্কুলার জাংশনে, সেই রিলিজ করার ফলে সেটা হচ্ছে
মাসেল ফাইবারে একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করলো এবং মাসেল ফাইবারে সার্কোলেমা থ্রু সেটা মাসেল ফাইবার দিয়ে যেতে লাগলো এবং তার ফলে কি হলো, সার্কোপ্লাজম অর্থাৎ সার্কোপ্লাজমে হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আয়ন সার্কোপ্লাজমে রিলিজ হলো। ঠিক আছে, এবার দেখো পরের লাইনটা বলছে ইনক্রিজ ইন ক্যালসিয়াম লেভেল লিডস টু দ্য বাইন্ডিং অফ ক্যালসিয়াম উইথ এ সাব ইউনিট অফ ট্রোপোনিন অন অ্যাক্টিন ফিলামেন্ট। তাহলে কি হচ্ছে, এই যে ক্যালসিয়াম লেভেলটা ইনক্রিজ করে গেল, এই ক্যালসিয়াম লেভেলটা আমি এর আগের লেকচারটাতেই বলেছি যে ট্রোপোনিন কি, ট্রোপোনিন ট্রোপোমাইসিন। তো ট্রোপোনিনের যারা দেখোনি তাদের ওই লেকচারটা দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ট্রোপোনিনের যে 3টে সাব ইউনিট বলেছিলাম, ওই একটা সাব ইউনিটের সাথে কিন্তু এই ক্যালসিয়ামটা বাইন্ড করে। ক্যালসিয়ামটা বাইন্ড করে কি করে, যে ট্রোপোনিন যে ট্রোপোমায়োসিন দিয়ে যে অ্যাক্টিনের ওপর যে মায়োসিনের যে বাইন্ডিং সাইটটা যে ট্রোপোমায়োসিন দিয়ে মাস্ক করা থাকে, ট্রোপোনিনের স্ট্রাকচারটা বদলায়, ফলে ট্রোপোমায়োসিনের স্ট্রাকচারটাও বদলায়, ফলে কি হয়, অ্যাক্টিনের ওপর যে মায়োসিনের বাইন্ডিং সাইটটা থাকে ওটা কিন্তু উন্মুক্ত হয়ে যায়, অর্থাৎ বেরিয়ে আসে। দেখো কি বলছে, দিস স্প্রেডস থ্রু দ্য মাসেল ফাইবার অ্যান্ড কজেস দ্য রিলিজ অফ ক্যালসিয়াম আয়ন। ইনক্রিজিং calcium level leads to binding of calcium with a subunit of troponin on actin filament and thereby remove the masking of active site for myosin। দেখো আমি যেটা বললাম সেটাই কিন্তু এটাতে বলা আছে, যেটা হচ্ছে ক্যালসিয়ামটা সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে সার্কোপ্লাজমে বেরোলো এবং সেটা গিয়ে ট্রোপোনিনের একটা সাব ইউনিটের সাথে যোগ হলো, করে ট্রোপোনিনের স্ট্রাকচার বদলালো, ফলে ট্রোপোনিন ট্রোপোমায়োসিনের সাথে আটকে আছে, তাহলে ট্রোপোমায়োসিনের স্ট্রাকচার বদলালে এর ফলে কি হলো, অ্যাক্টিনের ওপর যে মায়োসিনের বাইন্ডিং সাইটটা ছিল সেটা বেরিয়ে এলো, অর্থাৎ মাস্কিং অফ রিমুভ হয়ে গেল। মাস্কিংটা অ্যাক্টিভ সাইট ফর মায়োসিন যেটা ছিল মাস্ক করা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেল এই ক্যালসিয়ামের বাইন্ডের থ্রু। আচ্ছা, তারপরে দেখো utilizing the energy from ATP hydrolysis, the myosin head now binds to the exposed active site on actin to form a crossbreed। অর্থাৎ এবারে বলছে যে কি করে কন্ট্রাকশনটা হচ্ছে। এইভাবে জানি অ্যাক্টিন আছে, নিচে মায়োসিন আছে, এটা কি, এটা হচ্ছে মেরোমায়োসিন, স্ট্রাকচার কিন্তু আমি বলে দিয়েছি। তো বলছে কি, ইউটিলাইজিং দ্য এনার্জি ফ্রম এটিপি এটিপিটা আমরা জানি এডিপি এবং ফসফেটে ভাগ হয়ে যায়। বলতে চাইছে যে একটা গল্পের মতো বলি যে মায়োসিন হেডে এটিপিটা এলো, এটিপিটা এসে এডিপি এবং পিআই এ ভাগ হলো। ঠিক আছে, এই যখন ব্রেকডাউন করছে এটিপিটা এডিপি এবং পিআই, তখন একটা এনার্জি রিলিজ হচ্ছে। ওই এনার্জিটাকে কাজে লাগিয়ে কি করছে, মায়োসিন হেডটা অ্যাক্টিনের সাথে বাইন্ড করছে। শুধু যে বাইন্ড করছে তা নয়, ওটা কিন্তু খানিকটা তোমার এ ব্যান্ড যেটা আছে তার সেন্টারের দিকে খানিকটা টেনে নিয়ে যাচ্ছে অ্যাক্টিন ফিলামেন্টটাকে। ঠিক আছে, এবার অ্যাক্টিন ফিলামেন্টটাকে টেনে নিয়ে গেল এ ব্যান্ডের দিকে, তাহলে দেখো মাসেলের কিন্তু কন্ট্রাকশন হলো। সার্কোমিয়া যেটা ছিল, চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করো যে কি হচ্ছে, নিচের দিকে মায়োসিন হেডটা আছে, মায়োসিন হেডে এটিপি ছিল, সেটা এডিপি আর ফসফেটে ভাঙলো এবং যে এনার্জিটা বেরোলো ওই এনার্জিটাকে কাজে লাগিয়ে মায়োসিনের হেডটা অ্যাক্টিনের সাথে বন্ড তৈরি করলো এবং অ্যাক্টিনটাকে কিছুটা মাঝখানের দিকে টেনে নিয়ে গেল। ফলে কি হলো, যে জেড যে ব্যান্ডটা ছিল, মানে যেটা হচ্ছে সার্কোমিয়ার ছিল আমরা বলছিলাম, তো সেইটা কিন্তু অনেকটা কমে গেল। এটাকেই বলা হচ্ছে মাসেল কন্ট্রাকশন। এই যে হয়ে গেল মাসেল কন্ট্রাকশন। এবারে যে আমাদের মায়োসিন হেডে তাহলে কি আছে, এডিপি আর ফসফেটটা কিন্তু লেগে আছে। এবার কি করবে, মায়োসিনটা এডিপি আর ফসফেটটাকে ছেড়ে দিল। যেমনি ছেড়ে দিল অমনি কি হবে, ওটা কিন্তু আর সেই পজিশনে থাকবে না, কন্ট্রাক্ট পজিশনে, ওটা কিন্তু রিল্যাক্স পজিশনে চলে আসবে, অর্থাৎ আগের পজিশনে চলে আসবে। কিন্তু আগের পজিশনে চলে এলেও ওটা কিন্তু মায়োসিন হেডটা কিন্তু অ্যাক্টিনের সাথে অ্যাটাচড ভাবে থাকবে। এরপরে যখন আর একটা এটিপি এসে ঠিক মায়োসিনের ওই এটিপি বাইন্ডিং সাইডে আবার আটকাবে, ঠিক যখনই ওর সাথে যুক্ত হবে তখনই কিন্তু যে অ্যাক্টিনের সাথে মায়োসিনের যে বন্ডটা ছিল সেটা কিন্তু ভেঙে যাবে, অর্থাৎ ও দুটো কিন্তু ডিট্যাচ হয়ে যাবে। আবারই ঠিক একইভাবে প্রথম থেকে এটিপিটা এডিপি এবং ফসফেটে ভাঙবে এবং ভাঙার সাথে সাথে আবার মায়োসিন এবং অ্যাক্টিনে আবার বন্ড তৈরি হবে এবং আবার কন্ট্রাকশন হবে। ঠিক এইভাবেই কিন্তু চলতে থাকবে।
দেখো এখানেও কিন্তু সেটাই বলেছে, আমি যে গল্পের মতো করে বলতে চাইলাম, তোমরা যদি চোখ বন্ধ করে নিজেরা এই গল্পটাকে মানে এই যেটা বললাম সেটাকে ভাবো, তাহলেই কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখো, ইউটিলাইজিং দ্য এনার্জি ফ্রম এটিপি হাইড্রো, অর্থাৎ এটিপি থেকে এডিপি এবং ফসফেট হলো, সেখান থেকে যে এনার্জিটা হলো, দ্য মায়োসিন হেড নাও বাইন্ডস টু দ্য এক্সপোজড অ্যাক্টিভ সাইড অন অ্যাক্টিন টু ফর্ম এ ক্রস ব্রিজ, অর্থাৎ ওই ক্রস ব্রিজটা একটা তৈরি হলো, অ্যান্ড পুলস দ্য অ্যাটাচড অ্যাক্টিন ফিলামেন্ট টুয়ার্ডস দ্য সেন্টার অফ এ ব্যান্ড। আমি কিন্তু বললাম যে অ্যাটাচ হলো এবং সেন্টার এ ব্যান্ডের যে সেন্টার আছে সেদিকে কিন্তু পুল করলো। ঠিক আছে, দেখো এই দেখো এডিপি এবং পিআই এ ভেঙে গেল এবং সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে এখানে একটা ক্রস ব্রিজ ফর্মেশন হলো এবং সেটা দিয়ে এটা পুল করে দিল সামনের দিকে। The Z line attached to this actin are also pulled inward, thereby causing a shortening of sarcomere. কি বলছে দেখো, আমি যদি আগের ছবিটা দেখি তাহলে খুব ভালো করে ক্লিয়ার হবে। কোন ছবিটা দেখাই, এইটা দেখো, এখানে এটার সাথে আটকে আছে, এরমভাবে আটকালো, আটকিয়ে এটাকে পুল করলো এ ব্যান্ডের সেন্টারের দিকে। যখনই এটা পুল হয়ে গেল তখন এই জেড লাইন যে দুদিকে আছে জেড লাইন, এটাও এই অ্যাক্টিনের সাথে খানিকটা এদিকে এলো, এটাও খানিকটা এদিকে এলো, ফলে কি হলো এই জেড লাইন হচ্ছে যে ইন্টারমিডিয়েট এরিয়াটা ওটাও কমে গেল, অর্থাৎ সার্কোমিয়ারটাও কিন্তু ছোট হয়ে গেল, সেটাই এখানে বলছে। দেখো বলছে যে the Z line attached to this actin are also pulled inward and thereby causing a shortening of sarcomere, that is called contraction। ঠিক আছে, বোঝা গেল? যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবে, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। এবং তারপর বলছি ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য অ্যাবাভ স্টেজ দ্যাট ডিউরিং শর্টেনিং অফ মাসেল দ্যাট ইজ কন্ট্রাকশন দ্য আই ব্যান্ড গেট রিডিউসড। আই ব্যান্ড যেটা ছিল, আই ব্যান্ড কোনটা, আই ব্যান্ড হচ্ছে লাইট যে ব্যান্ডটা আছে, তার পরেরটা পড়ে নিই তারপর আমরা ছবিটা দেখাবো। তাহলে এখানে বলছে আই ব্যান্ডটা রিডিউসড করছে, whereas দ্য এ ব্যান্ড রিটেন দ্য লেন্থ। তাহলে বলছে আই ব্যান্ডটা হচ্ছে রিডিউস করছে লেন্থ, কিন্তু এ ব্যান্ডটা তার লেন্থটাকে রিটেন করছে। পরে একটা ছবি আছে, দেখো এই ছবিটা যদি আমরা দেখি, আই ব্যান্ডটা আমরা এটাকে বলছি যেখানে হচ্ছে আমাদের অ্যাক্টিন ফিলামেন্টটা আছে, লাইট ব্যান্ড বলেছিলাম, আই ব্যান্ড দিয়ে লাইটের LIGHT থেকে আই আসে, অর্থাৎ আই ব্যান্ড। তাহলে আমাদের কি বলছে, জেড লাইনটা দুটো হচ্ছে এদিকে এদিকে সরে আসছে, মানে এটা এদিকে এলো আর এটা এদিকে এলো। আমরা যদি এই ইউনিটটাকে দেখি তাহলে এই জেড লাইনটা হচ্ছে বাঁ দিকে সরে গেল আর এই জেড লাইনটা ডান দিকে সরে গেল, ফলে সার্কোমিয়া যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট এরিয়া ছিল দুটো জেড লাইনের মধ্যে ওটা কমে গেল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল। সেকেন্ড পয়েন্টে কি বলছে, ফলে আই ব্যান্ডটাও হচ্ছে কমে যাচ্ছে। কি হচ্ছে দেখো, এটা যদি এখানে সরে আসে তাহলে এই ওভারল্যাপিং এরিয়াটা কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ অ্যাক্টিন ফিলামেন্টটা হচ্ছে মায়োসিনের ওপর দিয়ে স্লাইড করে যাচ্ছে। তাহলে এই স্লাইড করে গেলে অ্যাক্টিন যেটা এখন এখানে শেষ হচ্ছে সেটা কিন্তু শেষ হবে এখানে, আবার যেটা এখানে শেষ হচ্ছে সেটা হবে এদিকে আর একটু বাঁ দিকে, আর এটাও একটু ডান দিকে। তাহলে কি হবে, এই যে ফ্রি এরিয়াটা ছিল মায়োসিন ফ্রি এরিয়া সেটা তো কমে গেল, কারণ এর লেন্থ তো সমান, তাই এদিকে যদি বেড়ে যাচ্ছে তাহলে এদিকে ফ্রি লেন্থ কমে যাবে, তাহলে সেই ফ্রি লেন্থটাকে তো আমরা আই ব্যান্ড বলছিলাম, তাহলে কি হলো আই ব্যান্ডটা কিন্তু কমে গেল। আবার বলছে এ ব্যান্ডটা কিন্তু কমছে না। এ ব্যান্ড কোনটাকে বলছিলাম, যেটা হচ্ছে মায়োসিনটাকে পুরোটাকে যে এরিয়াটা আছে সেটাকে আমরা এ ব্যান্ড বলছিলাম। তো মায়োসিনের ওপর অ্যাক্টিনটা গেল, তো মায়োসিনের লেন্থের কিন্তু কোনো পরিবর্তন হলো না, তাই বলা হচ্ছে মায়োসিনটাকে বলা হচ্ছে। তাহলে এই এ ব্যান্ডের কোনো পরিবর্তন রয়ে না, কারণ মায়োসিনের যে লেন্থটা ছিল ওই লেন্থটাই তো রয়ে যাচ্ছে। তো বুঝতে পারছো তো, তাহলে এই এ ব্যান্ডের কোনো পরিবর্তন হলো না। তো এখানে ওটাই বললো তাহলে যে আই ব্যান্ড গেট রিডিউস whereas দ্য এ ব্যান্ড রিটেন্স দ্য লেন্থ। তারপরটা বলছে দ্য মায়োসিন রিলিজিং দ্য এডিপি অ্যান্ড পিআই গোজ ব্যাক টু ইটস রিল্যাক্স স্টেট। যেটা বললাম যে এডিপি এবং পিআইটাকে রিলিজ করে দিয়ে ওটা কিন্তু রিল্যাক্স স্টেটে চলে গেল। এ নিউ এটিপি বাইন্ডস অ্যান্ড দ্য ক্রস ব্রিজ ইজ ব্রোকেন। কখন কিন্তু ওটা নিজের পজিশনে চলে গেল, কিন্তু অ্যাক্টিনের সাথে মায়োসিন কিন্তু অ্যাটাচড হয়ে রইল। আবার একটা নিউ যখন এটিপি ওটার সাথে বাইন্ড করলো মায়োসিন হেডের সঙ্গে, তখনই ঠিক ওটা দুজনের থেকে পরস্পরের থেকে ডিট্যাচ হয়ে গেল। আবার যখন এই এটিপি ইজ এগেন হাইড্রোলাইজড বাই দ্য মায়োসিন হেড অ্যান্ড দ্য সাইকেল অফ ক্রস ব্রিজ ফর্মেশন কি আবার হবে।
ক্রস ব্রিজ ফর্মেশন অ্যান্ড ব্রেকেজ ইজ রিপিটেড কজিং ফার্দার স্লাইডিং। ঠিক একইভাবে আবার এটিপিটা ভাঙলো, এডিপি এবং পিআইএ আবার ঠিক একইভাবে তৈরি হলো বন্ড, তোমার ক্রস ব্রিজটা ঠিক একইভাবে আবার রিপিটেডভাবে আবার ফার্দার স্লাইডিংটা হচ্ছে। ঠিক আছে, দ্য প্রসেস continues till the calcium ion are pumped back to the sarcoplasmic cisternae resulting in the masking of actin filament. এটা কিসের জন্য হচ্ছে? অ্যাক্টিনটার ওপর মায়োসিনটা লাগছে, যে অ্যাটাচ হচ্ছে, কিসের জন্য হচ্ছে? অ্যাক্টিনের ওপর মায়োসিনের যে অ্যাটাচমেন্ট হওয়ার জায়গাটা ওটা খুলে গেছে বলে। আর ওটা খুললো কি করে? সেই ক্যালসিয়ামটা ট্রোপোনিন সাব ইউনিটের সাথে আটকালো, ট্রোপোনিনের স্ট্রাকচার চেঞ্জ হলো, ট্রোপোমায়োসিনের স্ট্রাকচার চেঞ্জ হলো, তাহলে সবের মূলে আছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামটা আসছে আমাদের সার্কোপ্লাজমিক রেটিকিউলাম থেকে। তাহলে যতক্ষণ না অবধি ক্যালসিয়াম, সব ক্যালসিয়ামগুলোকে নিয়ে পাম্প ব্যাক করতে পারছি সার্কোপ্লাজমিক সিস্টারনিতে, সার্কোপ্লাজমিক রেটিকিউলামের যে হচ্ছে একটা পার্টস হচ্ছে সিস্টারনি, সেখানে হচ্ছে ক্যালসিয়ামগুলো স্টোর থাকে। তো যতক্ষণ না আমি ওখানে ব্যাক করে দিতে পারছি ততক্ষণই কিন্তু এই স্লাইডিং থিওরি কিন্তু ফলো করে কন্ট্রাকশন হতেই থাকবে, মাসেল কন্ট্রাকশন। ঠিক আছে, এবং যখনই আমি ওই ক্যালসিয়ামটাকে ব্যাক করে দেবো তখনই কিন্তু দ্য রিটার্নস অফ জেড লাইন ব্যাকস টু দেয়ার অরিজিনাল পজিশন, অর্থাৎ জেড লাইনটা ওদের নিজেদের অরিজিনাল পজিশনে চলে আসবে। যে রিডিউসড হয়েছিল সার্কোমিয়ারটা সেটাও ঠিক হয়ে যাবে, তাদের আগের পজিশনে চলে আসবে, এবং যে রিডিউসড হয়েছিল আই ব্যান্ডটা সেটাও কিন্তু আগের অরিজিনাল পজিশনে হয়ে যাবে। অর্থাৎ তখন আমরা বলবো সেটাকে রিল্যাক্সেশন। ঠিক হলো, কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন বোঝা গেল। তাহলে এবারে দেখি দ্য রিয়াকশন টাইম অফ দ্য ফাইবার ক্যান ভ্যারি ইন ডিফারেন্ট মাসেল। এই যে রিয়াকশন টাইম হলো, অর্থাৎ কতক্ষণ ক্যালসিয়ামটা কতক্ষণ কন্ট্রাকশন হবে, কতক্ষণ রিল্যাক্সেশন হবে, এই যে টাইমটা হচ্ছে ডিফারেন্ট মাসেলের জন্য কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। কি বলছে দেখো, বলছে রিপিটেড অ্যাক্টিভেশন অফ মাসেল ক্যান লিড টু অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড ডিউ টু অ্যানারোবিক ব্রেকডাউন অফ গ্লাইকোজেন। যদি খুব তাড়াতাড়ি যদি মাসেলসের অ্যাক্টিভেশন হতে থাকে, অর্থাৎ রিপিটেড অ্যাক্টিভেশন যদি হয়, তখন কি হয়, আমাদের এটিপি কিন্তু শেষ হয়ে যায়, যেটা বডিতে স্টোর থাকে। তখন কি করি আমরা? অ্যানারোবিক ব্রেকডাউন, অর্থাৎ অত অক্সিজেনের অভাবেও কিন্তু অ্যানারোবিক যে ব্রেকডাউন হয় সেটা কিন্তু ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে, এবং সেই ল্যাকটিক অ্যাসিডটা কি হয়, আমাদের শরীরে জমতে থাকে। ফলে আমরা একটা ফ্যাটিক মানে একটা দুর্বল ভাব আমরা ফিল করি। এটা দেখবে খুব বেশি যখন এক্সারসাইজ করা হয় তখন কিন্তু আমাদের একটা দুর্বল ভাব লাগে এবং গা হাত পায়ে ব্যথা লাগে। সেটা কেন লাগে? সেটা সম্পূর্ণই হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের জন্য, যেটা ফর্ম হয় অ্যানারোবিক যখন অক্সিডেশন হয় তখন হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফর্ম হয়। এবং অ্যানারোবিক অক্সিডেশনটা কখন হয়? যখন আমাদের যে পরিমাণ অক্সিজেন দরকার শরীরে সেটা আমরা যখন দিতে পারছি না, অর্থাৎ খুব যখন এক্সারসাইজ করছি তখন আমাদের ব্রিথটা হয় স্যালো হয়, সেই জন্য আমাদের বেশি পরিমাণে অক্সিজেন আমরা নিতে পারি না। সেই জন্য যখন ব্রেকডাউন হয়, কিন্তু আমরা এক্সারসাইজ করছি তার জন্য আমাদের এটিপি দরকার, তাই ব্রেকডাউন অফ গ্লাইকোজেন হয় এবং সেটা অ্যানারোবিকভাবে হয়, আর তাতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এবং তার জন্যই আমাদের কিন্তু ফ্যাটিক দেখা যায়, যেটা হচ্ছে দুর্বল ভাব দেখা যায়। তাও কিন্তু কোশ্চেন আসে যে ফ্যাটিক কজ করে কিসের জন্য? যে ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশনের জন্য, যেটা হয় অ্যানারোবিক ব্রেকডাউন অফ গ্লাইকোজেন। আচ্ছা, এরপরে বলছে মাসেলস কন্টেন রেড কালার অক্সিজেন স্টোরিং পিগমেন্ট কল্ড মায়োগ্লোবিন, অর্থাৎ মাসেলসে একটা রেড কালার অক্সিজেন স্টোরিং পিগমেন্ট থাকে, অর্থাৎ রেড কালারের একটা পিগমেন্ট থাকে যেটা হচ্ছে অক্সিজেন স্টোর করে রাখে। অর্থাৎ যখন খুব হেভি এক্সারসাইজ করি তখন যে অক্সিজেনটা আমাদের লাগে কিছুক্ষণ অবধি মাসেলসের ওই পিগমেন্টে যে অক্সিজেন স্টোর আছে সেটা সাপ্লাই করে। ঠিক আছে, তো সেই যে পিগমেন্টটা তাকে আমরা বলছি মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন কন্টেন্ট is high in some of the muscles which gives a reddish appearance। বলছে এই মায়োগ্লোবিন অর্থাৎ অক্সিজেন স্টোরিং যে রেড কালারের পিগমেন্ট থাকে, এইটা যে মাসেল ফাইবারে বেশি থাকে সেটাকে আমরা বলছি রেড ফাইবার। ঠিক আছে, These muscles also contain plenty of mitochondria which can utilize the large amount of oxygen stored in them
ফর এটিপি প্রোডাকশন। এটিপি প্রোডাকশনের জন্য আমাদের মাইটোকন্ড্রিয়া লাগে। শুধু অক্সিজেন স্টোর থাকলেও কিন্তু হবে না। তাহলে যে মাসেল ফাইবারে মায়োগ্লোবিন বেশি থাকে, অর্থাৎ রেড কালারের পিগমেন্ট যাতে অক্সিজেন স্টোরেজ বেশি আছে, সে অক্সিজেন স্টোরেজ শুধু বেশি থাকলে হবে না, সেখানে কিন্তু মাইটোকন্ড্রিয়াও প্লেন্টিভাবে থাকে, মানে যথাযথ পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে সেই অক্সিজেনটাকে যেটা স্টোর আছে সেটাকে নিয়ে এটিপি প্রোডাকশনের জন্য। ঠিক আছে, তাহলে রেড ফাইবারে আমরা দেখলাম প্লেন্টি অফ মাইটোকন্ড্রিয়া থাকে এটিপি প্রোডাকশনের জন্য এবং অনেক পরিমাণে মায়োগ্লোবিন থাকে লার্জ অ্যামাউন্ট অফ অক্সিজেন স্টোরের জন্য। দিস মাসেল therefore can also be called aerobic muscle. অ্যারোবিক মাসেল কেন বলা হচ্ছে? যে আমরা অক্সিজেনটাকে ইউজ করে এটিপি তৈরি করতে পারছি, তাই এই মাসেলগুলোকে বলা হচ্ছে অ্যারোবিক মাসেল। On the other hand, some of the muscles possess very less quantity of myoglobin. আবার অন্যদিকে ঠিক এরই বিপরীত দেখা যাচ্ছে যে কিছু কিছু মাসেল ফাইবারে খুব কম পরিমাণে মায়োগ্লোবিন আছে এবং সেই জন্য মায়োগ্লোবিনটা যেহেতু রেড কালারের পিগমেন্ট, তাই ওই মাসেল ফাইবারে মানে হচ্ছে on the other hand, some of the muscle possess very less quantity of myoglobin and therefore appear pale or whitish. এটা আমি বলেছি, these are the white fiber. যেহেতু এটা হোয়াইট কালারের হয় তাই এটাকে হোয়াইট ফাইবার বলছে। নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া আর অলসো ফিউ ইন দেম, ঠিক ওটারই বিপরীত, এতে মাইটোকন্ড্রিয়াও কম আছে আবার মায়োগ্লোবিনও কম আছে। বাট দ্য অ্যামাউন্ট অফ সার্কোপ্লাজমিক রেটিকুলাম ইজ হাই। এখানে কিন্তু আবার সার্কোপ্লাজমিক রেটিকুলাম যেটা আমরা জানতাম তোমার সার্কোলেমা, সার্কোপ্লাজম এবং সার্কোপ্লাজমিক রেটিকুলাম যেটা হচ্ছে মাসেল ফাইবারে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলে, সেটা আবার হাই আছে। দে ডিপেন্ড অন অ্যানারোবিক প্রসেস ফর এনার্জি। যেহেতু এতে মাইটোকন্ড্রিয়া কম আছে এবং মায়োগ্লোবিন নেই যেটা হচ্ছে অক্সিজেন স্টোর করে রাখে, তাই এটা হচ্ছে অ্যানারোবিক প্রসেসে কিন্তু এনার্জি তৈরি করে। তাহলে দেখো আমাদের এটা কিন্তু শেষ হয়ে গেল। এরপরে স্কেলিটাল সিস্টেম কিন্তু আমি আরেকটা অন্য ভিডিওতে দেব। এই অবধি তাহলে আমাদের কিন্তু কমপ্লিট হলো। ঠিক আছে, তো আমি এইটাকে আমার স্লাইডে আমি দেখাবো যে আমি এই যে তোমাদের পড়ালাম তোমার রেড ফাইবার আর হোয়াইট ফাইবার, এটা কিন্তু আমি এই বইয়ের পাশেই কিন্তু আমি একটা নোট করে রেখেছিলাম ছোট করে, এবং তোমরাও যদি পারো ওরকম নোট করে রাখো, তাহলে পরীক্ষার সময় এইভাবে পড়তে লাইন বাই লাইন খুব অসুবিধা হয়। ওই নোটটা পড়ে নিলেই কিন্তু এই জায়গাটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আর যেভাবে আমি কন্ট্রাকশনের এক গল্পের মতো করে বললাম যে কি কি প্রসেস পরপর হচ্ছে, ঠিক ওইভাবে মনে রাখবে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। দেখো আমি আমার এই যে আমার বইটা দেখাচ্ছি, এখানে কিন্তু আমি লিখে রেখেছিলাম রেড ফাইবার মায়োগ্লোবিন বেশি, মাইটোকন্ড্রিয়া বেশি, স্টোরড অক্সিজেন কাজে লাগিয়ে এটিপি তৈরি করে, তাই অ্যারোবিক মাসেল। আবার হোয়াইট ফাইবারে সেটা মায়োগ্লোবিন কম, মাইটোকন্ড্রিয়া কম, অ্যানারোবিকভাবে অক্সিজেন তৈরি করে, তাই এটাকে অ্যানারোবিক মাসেল বলে। আর সার্কোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে। দেখো পুরো এই পোর্শনটা কিন্তু আমি ছোট্ট করে লিখে নিয়েছিলাম, তাতে কিন্তু খুব সুবিধা হয়েছিল। অত কিছু পরীক্ষার সময় খালি এইটুকুনটা পড়ে নিলেই সুবিধা ছিল। তো তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরাও কিন্তু এরকমভাবে লিখে নিতে পারো বইয়ের পাশে, তাহলে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আগেরটাও দেখো, এটা আমি পুরোটাই বলে দিলাম। আর এই যে পিকচারটা আছে এটাও ইম্পর্টেন্ট, কিন্তু খুব একটা আসে না এটা, কিন্তু এটার কনসেপ্টটা যেটা বললাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর দেখো এখানেও আমি একটা ছোট নোট করেছিলাম, যেটা ফার্স্টেই আমি বললাম না সিএনএস থেকে আসে মোটর নিউরনে, আর মোটর নিউরনের থ্রু কোথায় মাসেল ফাইবারে আসে। মোটর নিউরন আর মাসেল ফাইবার নিয়ে কি বলে, ওটা হচ্ছে মোটর ইউনিট। আর মোটর ইউনিট এই তোমার ওই যে জাংশনটা থাকে সেটাকে বলে নিউরোমাসকুলার জাংশন, আর মোটর ইউনিটের পরে হচ্ছে মাসেল ফাইবারের সিগন্যালটা আসে। এইভাবে এখানটাও একটা করে নিয়েছিলাম ছোট করে, আর সেই গল্পটা মনে রাখলে হবে। আর কোন ব্যান্ডটা কি হচ্ছে, অর্থাৎ জেড ব্যান্ড হচ্ছে ছোট হচ্ছে, এ ব্যান্ড যেটা আছে ওটার লেন্থটা কিন্তু একই থাকছে, আই ব্যান্ডও ছোট হচ্ছে এবং সার্কোমিয়ারও হচ্ছে ছোট হচ্ছে। এই চারটে জিনিস মনে রাখবে, গল্পটা মনে রাখবে। আর এখানে হচ্ছে তোমার ওই যেটা বললাম সিএনএস থেকে কি করে নার্ভ ইম্পালসটা আসছে এবং কাজ করছে, আর হচ্ছে মোটর এন্ড প্লেট, আর নিউরোমাসকুলার জাংশন, আর হচ্ছে রেড মাসেলস, রেড ফাইবার আর হোয়াইট ফাইবার। ঠিক আছে,
এখানে আমি লিখে দিয়েছি যেটা বলছিলাম যে এটিপি ব্রেকডাউন করে এডিপি এবং পিআই তৈরি করবে, ফলে কি হবে, মায়োসিন হেড অ্যাটাচড উইথ অ্যাক্টিন ফিলামেন্ট অ্যান্ড পুলস অ্যাক্টিন ফিলামেন্ট টুয়ার্ডস দ্য সেন্টার অফ এ ব্যান্ড। তারপরে কি হবে, এডিপি ইজ রিলিজড ফ্রম দ্য মায়োসিন হেড অ্যান্ড গোজ ব্যাক টু রিল্যাক্স স্টেট। কোনটা রিল্যাক্স স্টেটে আসবে, মায়োসিন যেটা কন্ট্রাক্ট পজিশনে ছিল মাসেল ফাইবার, ওটা হচ্ছে রিল্যাক্স স্টেটে চলে আসলো। তারপরে কি হবে, আবার যখন এটিপি মায়োসিনের সাথে অ্যাটাচড হবে তখন মায়োসিন হেড ইজ ডিট্যাচড ফ্রম দ্য অ্যাক্টিন ফিলামেন্ট। ঠিক তখনই কিন্তু মায়োসিন হেডটা অ্যাক্টিন থেকে হচ্ছে ডিট্যাচড হয়ে যাবে। আবার ডিট্যাচ হয়ে গেলে আবার এটিপিটা এডিপি এবং ফসফেটে ভাঙবে এবং মায়োসিনটা আবার অ্যাক্টিনের সাথে অ্যাটাচড হবে এবং পুল করবে। ঠিক একইভাবেই সাইকেলটা চলতে থাকবে। এগেন ফার্স্ট স্টেপ হ্যাপেন অ্যান্ড সাইকেল গোয়িং অন। ঠিক আছে, তাহলে এখানটা হয়ে গেল। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর দ্য নেক্সট লেকচার অন লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, যেখানে আমি তোমাদের স্কেলিটাল সিস্টেমটা শুরু করব। স্কেলিটাল সিস্টেমটা খুব ইন্টারেস্টিং, ওটা এমবিবিএসও পড়তে হয় এবং সেখানে অনেক হিউজভাবে আছে, প্রত্যেকটা বোনসকে নিয়ে আলাদা আলাদা করে তাদের অ্যাটাচমেন্ট এবং বোনস কিনতেও হয়। যাই হোক, এখন তোমাদের অল্প করেই আছে, সেটা আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।